नमस्कार आमी गोराचांद दत्त बर्धमान विद्यार्थी भवन हाई स्कूले विज्ञान विभागे शिक्षक। आमी आज के वेब एकाडेमियाते उपस्थित হয়েছি। এই ওয়েব একাডেমিয়ার মূল কর্ণধার বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের ইংরাজি বিভাগের শিক্ষক পার্থপ্রতিম দেবনাথ এবং তার সাথে হাত মিলিয়ে আমাদের প্রাক্তন ছাত্র চিন্ময় সাহা আমাদের রুম দান করে এবং ক্যামেরা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা সংস্থাপনা করে যেভাবে এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ না জানিয়ে পারছি না। তাই তাদের ধন্যবাদ জানিয়ে এবং এই ওয়েব একাডেমিয়া যে বিনা পয়সায় সকলকে যেভাবে বিভিন্ন বিষয় এবং বিষয়ের সংশ্লিষ্ট যে সমস্ত পাঠ্যদান জানা উচিত ক্লাস 12, 11 এবং 8 থেকে শুরু করে 10 পর্যন্ত সেই সমস্ত পাঠ্যদান যেভাবে শিক্ষক শিক্ষিকারা করে চলেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা দূর থেকে ছাত্রছাত্রীরা দেখছো তারা প্রত্যেকে ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউবে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকেও তোমরা দেখবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে জানাবে, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকে ওয়েব একাডেমিয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে তোমরা লাইক করবে। এছাড়া তোমাদের যা যা প্রশ্ন আমাদের জানাবে, আমরা যথাযথ তার উত্তর দিতে সাহায্য করব। আমি চলে যাই আমার পড়ানোর বিষয়ে। আমি ক্লাস 12 সায়েন্সের জৈব রসায়নের সহজে কিভাবে রসায়নকে জানা যায় সেই জৈব রসায়নের কিছু পাঠ্য বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, পড়ানোর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে আরোহী পদ্ধতি, একটা অবরোহ পদ্ধতি। আরোহী পদ্ধতি হচ্ছে যে প্রথমে জেনে নিতে হয়, যেমন আমরা বলি রামের মা স্নেহশীলা, শ্যামের মা স্নেহশীলা, যদুর মা স্নেহশীলা, অতএব সবার মা স্নেহশীলা। তাহলে মায়ের ক্ষেত্রে আমরা তাকে বিস্মৃত করে দিলাম। সেইভাবে আমাদের প্রথমে জেনে নিতে হয় বিজ্ঞানের একটা, যখন আমরা রিয়াকশন করব কোন রিয়েজেন্টটা দিলে কোন গ্রুপের বদলে কোন গ্রুপটা আসবে, এটা আমাদের জেনে নিতে হবে। আর অবরোহ পদ্ধতিতে প্রথমে আমাদের মেকানিজম, তারপরে আমাদের আস্তে আস্তে এগোবো গ্রুপগুলো কীভাবে আসছে না আসছে সেটাকে বিভিন্নভাবে দেখানো হয়, কিন্তু সেটা একটা বিশাল দিন টাইম লেগে যাবে। তাই আমি তোমাদের অতি সহজে সে আরোহ পদ্ধতিতে শুরু করি তোমাদের পাঠ্য বিষয়। দেখো, জৈব রসায়নে প্রথমেই তোমাদের আমি শুরু করি অ্যালকোহলের চ্যাপ্টার দিয়ে। মিথাইল অ্যালকোহল CH3OH থেকে কিভাবে ইথাইল অ্যালকোহল করবে C2H5OH, বা ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে মিথাইল অ্যালকোহল করবে। তা দেখো, প্রথমে আমি মিথাইল অ্যালকোহল লিখলাম। দেখো, অ্যালকোহলের মূল গ্রুপ কিন্তু H আছে, একে আমাদের সরাতে হবে। আমরা কি দিয়ে সরাতে পারি? প্রথমে দিলাম PCl5 বা SOCl2 দেওয়া যায়, আরও দেওয়া যায়। তোমরা এই দুটো মূল জিনিস মনে রাখবে, তাহলে তোমার OH সরে গিয়ে হবে CH3Cl, অর্থাৎ মিথাইল ক্লোরাইড হলো। এরপর Clটাকে আমরা সরাবো Cl আনার জন্য। দেখো, তার জন্য আমরা পটাশিয়াম সায়ানাইড দেবো KCl, দিলে Clটা সরে গিয়ে হবে CH3Cl। এরপর দেখো,
এই সিএনটাকে আমি হাইড্রোলিসিস করব। এই সিএন তার সঙ্গে যদি জল মিশিয়ে দিই, বা সংক্ষেপে আমরা বলে থাকি H3O+ দিলে এই যে সিএন গ্রুপটা অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ তৈরি হবে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। আমি তোমাদের নামগুলো লিখে দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা অনেকেই এখন এগুলো অবগত হয়ে গেছো, যেহেতু 12-এ পড়ছো। এই যে অ্যাসিটিক অ্যাসিড হলো, এই অ্যাসিটিক অ্যাসিডটাকে এবার বিজারণ করো। বিজারণের জন্য অনেক কিছু রিয়েজেন্ট ব্যবহার করা যায়। LiLH4, NaBH4, র্যানি নিকেল প্লাস H2, প্লাডিয়াম H2, প্লাটিনাম H2, যাই হোক আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করলাম, LiAlH4। তাহলে এটা বিজারিত হবে। বিজারিত হলে আমার CH3CHO অর্থাৎ ডিহাইড্রোজেনেশন ঘটলো। দেখো এখানে আমার বিজারণ ঘটেছে। কি দিয়ে করেছি আমি? LiLH4 দিয়ে আমি কি করলাম? অ্যাসিটালডিহাইড হলো। এই যে অ্যাসিটালডিহাইড হলো, এই অ্যাসিটালডিহাইডকে যদি আবার LiLH4 দিই, তাহলে চলে আসবে আমার CH3CH2OH। দেখো মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল হয়ে গেল। তাহলে আমি আর একবার বলি, মিথাইল অ্যালকোহল PCl5 বা SOCl2 দিলাম, মিথাইল ক্লোরাইড হলো, সিএলটা ঢুকলো। KCN দিলাম, সিএলকে সরিয়ে CN ঢুকলো, মিথাইল সায়ানাইড হলো। হাইড্রোলিসিস করলাম, আমার অ্যাসিড গ্রুপ এলো CH3COOH। আমি একে বিজারণ ঘটালাম, CH3CHO এলো। এরপর দেখো একে আবার বিজারণ ঘটাচ্ছি, ঘটিয়ে আমার ইথাইল অ্যালকোহল এসে। এরপর আমি ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে মিথাইল অ্যালকোহলে আসবো? তাহলে আমি এই মিথাইল এইটা থেকে আমি শুরু করব। দেখো এখান থেকে আমি টানছি, এইটাকে আমি আর দ্বিতীয়বার লিখছি না, যেহেতু এখানে লেখা রয়েছে ইথাইল অ্যালকোহলটা। তাহলে ইথাইল অ্যালকোহলকে আমি এরপর কিভাবে আনবো মিথাইল অ্যালকোহলে? অ্যালকোহলকে তুমি যদি জারণ ঘটাও K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ওটা ভালো করে উঠে নেয়, আমি আরেকবার লিখে দিই, K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4। তাহলে জারিত হবে। জারিত হলে আবার অ্যালডিহাইডে ফিরে আসছে, CH3CHO। একে আবার জারণ ঘটাও, সেম রিয়েজেন্ট আমি এসআর লিখলাম, মানে সেম রিয়েজেন্ট, একই রিয়েজেন্ট দেবো। দিলে আমার দেখো কিসে অ্যাসিটিক অ্যাসিডে আবার ঘুরে, কারণ আমার জারণ ঘটছে। অ্যাসিটিক অ্যাসিড হলো, এই যে অ্যাসিটিক অ্যাসিড হলো, এই অ্যাসিটিক অ্যাসিডটাকে আমি PCl5 দেব, ওইটাকে উড়াবো, দিলে আমার হবে CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড। একে এরপর আমি অ্যামোনিয়া দিচ্ছি, NH3 দিলাম, অ্যামোনিয়া দিলে সিএলটা সরে যাবে, হবে CH3CONH2, CH3CONH2। আমি একটু উপরের অংশটা মুছে নিচ্ছি। তাহলে আমাদের এসেছে CH3CONH2, যার নাম হচ্ছে অ্যাসিটামাইড। এরপর আমরা সিওটাকে উড়াবো। উড়াতে গেলে আমাদের কি করতে হয়? যে রিয়েজেন্টটা আমরা ব্যবহার করব সেটা হলো Br2 + KOH, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড।
দিলে আমার সিও উড়ে যাবে, হয়ে যাবে মিথাইল অ্যামিন চলে CH3NH2। এরপর এইটাকে NaNO2 প্লাস HCl বা এর থেকে জাত HNO2 নাইট্রাস অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড শীতল অবস্থায় দিলে NH2টা CH3OH হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে N কোথায় গেল, CO কোথায় গেল, কি করে হলো? তাহলে আমাকে মেকানিজম বলতে হয়। আমি তোমাদের আগেই বলেছি, আমি তোমাদের আরোহী পদ্ধতিতে আসবো। তোমরা রিয়েজেন্টগুলো আগে জানার চেষ্টা করো, পরবর্তীকালে মেকানিজম আমি তোমাদের বিস্তৃত আলোচনা করব। তাহলে দেখো আমি কি করলাম, ইথাইল অ্যালকোহলকে জারণ ঘটালাম পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় H2 দিয়ে, এলো অ্যাসিটালডিহাইড। সেম রিয়েজেন্ট দিলাম পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় H2, ফের জারণ ঘটলো, জারণ করে অ্যাসিটিক অ্যাসিড এলো, অ্যাসিডে PCl5 দিলাম, ওই চলে গেল, Cl এলো, অ্যাসিটাইল ক্লোরাইড হলো, অ্যামোনিয়া দিলাম, Cl চলে গেল, NH2 ঢুকলো, অ্যাসিটামাইড হলো, অ্যাসিটামাইডের সিওটাকে আমি উড়িয়ে দেব, তার জন্য হফম্যান বিক্রিয়া করলো, এটাকে বলে হফম্যান বিক্রিয়া। Br2 প্লাস KOH, সিও উড়ে গেল, CH3NH হলো, মিথাইল অ্যামিন হলো। এরপর মিথাইল অ্যামিনকে NaNO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, বা এর থেকে জাত নাইট্রাস অ্যাসিড শীতল অবস্থায় তোমার তৈরি হয়ে যাবে CH3OH। দেখো মিথাইল অ্যালকোহল হয়ে গেল। তাহলে পারস্পরিক যে ট্রান্সফারটা আমরা জানতে চাইছিলাম সেটা আমাদের সফল হলো। এইটা একটা পর্যায়ে গেল অ্যালকোহলের দিক। আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছো, নাহলে তোমরা পেজেতে বলেছি কমেন্ট করবে, আমরা তার উত্তর জানাবো। যাই হোক, এরপর আমি আর একটা পারস্পরিক ট্রান্সফারে আসছি। দেখো আমি এখন যেটা করাবো পারস্পরিক ট্রান্সফার। অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড আর ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। তাহলে আমি কি বললাম, অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড আর ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। দেখো তাহলে প্রথম যখন আমি অ্যাসিটালডিহাইড লিখেছি, অ্যাসিটালডিহাইডকে লিখলাম অ্যাসিটালডিহাইড। এরপর অ্যাসিটালডিহাইডকে দেখো, একটু আগেই তোমরা দেখেছো অ্যাসিটিক অ্যাসিড করার জন্য আমরা কি নিচ্ছিলাম, K2Cr2O7 প্লাস গাঢ় H2 সালফিউরিক অ্যাসিড। অ্যাসিটালডিহাইড অ্যাসিডে পরিণত হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো। অ্যাসিটিক অ্যাসিডে তোমরা এই মাত্র দেখলে PCl5 দিলে আমরা কি করছিলাম, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড। দেখো আমি কিন্তু আগের রিয়েজেন্টগুলো ব্যবহার করে আগের বিক্রিয়াগুলোই করছি। আবার দেখো তুমি অ্যামোনিয়া দিচ্ছিলে, NH3, Clটা সরে NH2 ঢুকছিল, CH3CONH2 অ্যাসিটামাইড হচ্ছে। দেখো সিওটাকে উড়াচ্ছ, সেই হফম্যান বিক্রিয়া Br2 প্লাস KOH, সিও উড়ে গেল, CH3NH2। আবার দেখো CH3NH2, এইটা থেকে আসছি আমি, CH3NH2 মিথাইল অ্যামিন থেকে তোমরা NaNO2
প্লাস HCl দিচ্ছে শীতল অবস্থায় বা HNO2 এর থেকে যাতো দিলে মিথাইল অ্যালকোহল হলো, একটু আগে যেটা করেছি। এরপর এই যে মিথাইল অ্যালকোহল হলো, এই মিথাইল অ্যালকোহলকে আমরা যদি জারণ ঘটাই, তাহলে জারণ ঘটালে আমাদের ফর্মালডিহাইড কিন্তু তৈরি হয়ে যাবে। তো জারণ ঘটানোর জন্য আমরা একটু আগে K2CR2O7 প্লাস গাঢ় H2SO ব্যবহার করেছি। তোমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারো। এখানে তোমরা যদি CuO কিউপ্রিক অক্সাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে ডিহাইড্রোজেনেশন ঘটে, দেখো HCl। তোমরা কি চাইছে? ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড। আরেকবার বলি, অ্যাসিটালডিহাইডকে জারণ ঘটালে K2CR2O7 পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় H2SO দিয়ে এলো CH3 COOH, তাকে PCl5 দিলে পটাশিয়াম পেন্টাক্লোরাইড, দিলে CH3 COCl, তাকে অ্যামোনিয়া দিলে Cl এর বদলে হলো CH3CONH2 অ্যাসিটামাইড, সিওটাকে উড়ালে Br2KOH হফম্যান বিক্রিয়া করে এলো CH3NH2 মিথাইলামিন, একে NaNO2 প্লাস HCl বা এর থেকে জাতো HNO2 নাইট্রাস অ্যাসিড দিলে CH3OH হলো। এবার CuO 300 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, ডিহাইড্রোজেনেশন ঘটে ফর্মালডিহাইড আমার চলে। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা উল্টো দিকে আসবো, এটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও। এবার উল্টো দিকে আসছি। দেখো, এরপর আসবো আমরা ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। তাহলে ফর্মালডিহাইডকে অ্যাসিটালডিহাইড করতে গেলে আমরা কি করছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। আমি বলেছিলাম যদি বিজারণ ঘটাতে হয় LiAlH4 অথবা Na অ্যামালগাম H2O অথবা NaBH4, অনেক কিছু ব্যবহার করতে পারো যেগুলো হাইড্রোজেন দান করে। তুমি যদি LiAlH4 বা Na অ্যামালগাম, একটা নতুনই দিই আমি, H2O দিলাম, দিলে হাইড্রোজেনেশন ঘটবে CH3OH মিথাইল অ্যালকোহলে পরিণত হলো। এই যে মিথাইল অ্যালকোহল হলো, মিথাইল অ্যালকোহলে আমি ওএইচটাকে একটু আগেই তোমরা দেখেছো PCl5 ব্যবহার করেছি, CH3Cl হলো মিথাইল ক্লোরাইড, একে CN করবো। একটু আগেই তোমরা এই যে KCN পটাশিয়াম সায়ানাইড হলো CH3CN মিথাইল সায়ানাইড এলো, একে হাইড্রোলিসিস করে দাও। আমি হাইড্রোজেনেশন বলে ফেলেছিলাম, এটা হচ্ছে হাইড্রোলিসিস। H3 প্লাস দাও, CH3 COOH CNটা। এই যে CH3 COOH হলো, একের পর LiAlH4 দিয়ে তুমি বিজারণ ঘটাও, বিজারণ ঘটালেই তোমার চলে আসবে CH3CH2। ঠিক আছে, কি এসে গেল? কি চাইছিলে? ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড। দেখো, ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড এসে গেছে। ফর্মালডিহাইডকে Na অ্যামালগাম H2O দিলাম, CH3OH হলো মিথাইল অ্যালকোহল, PCl5 দিলাম হলো CH3Cl, KCN দিলাম হলো CH3CN, হাইড্রোলিসিস করলাম হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, LiAlH4 দিলাম, বিজারণ ঘটালাম হলো CH3CH।
আমার কার্য সিদ্ধি হলো। তাহলে এই প্রসেসটা তোমাদের জানতে হবে। এরপর আমি পরবর্তী আরেকটা পারস্পরিক রূপান্তরে আসছি। দেখো, ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি কি বললাম? ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড। দেখো কিভাবে আসছে। অ্যাসিডকে বিজারণ ঘটাবো, LiLH4, HCHO, ফর্মালডিহাইড, তাই তো? তাহলে দেখো ফর্মিক অ্যাসিড হলো, LiLH4 দিলাম, ফর্মালডিহাইড হলো, আবার LiLH4 দাও, আবার আমরা বিজারণ ঘটাচ্ছি, CH3OH হলো, CH3OH কে PCl5 দিলাম, OH-টা সরে গেল, CH3Cl। তোমরা নামগুলো আগে জেনেছো বলে আমি নামগুলো আর বারবার বলছি না। CH3Cl হলো, আবার KCl না, Cl-টা সরে যাবে, CH3CN, মিথাইল সায়ানাইড হলো, হাইড্রোলিসিস করে দাও, একটু আগেই দেখেছো। H3 প্লাস বা HCl H2 দিতে পারো, দিলেই অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে, CH3COOH। দেখো আমি রিপিটেশন করে দিচ্ছি। ফর্মিক অ্যাসিড বিজারণ ঘটেছে LiLH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, ফর্মালডিহাইড বিজারণ ঘটেছি সেম রিয়েজেন্ট, মিথাইল অ্যালকোহল, PCl5 দিয়েছি, OH চলে গিয়ে Cl ঢুকেছে, KCN দিয়েছি, Cl সরে গিয়ে CN ঢুকেছে, হাইড্রোলিসিস করেছি, CN এর বদলে দেখো COOH। সুতরাং ফর্মিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করলাম। এরপর দেখো উল্টোটা আসছে, আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি বললাম ফর্মিক অ্যাসিডে আসবে। দেখো আমি ফের সে আগে রিয়েজেন্টে ফিরে যাচ্ছি, PCl5 দিলাম, CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইড, আবার আগের সেই রিয়েজেন্ট অ্যামোনিয়া দিলাম, NH3, CH3CONH2। দেখো আমার একই বিক্রিয়া কিন্তু ঘটে চলেছে। তোমরা বারবার দেখলে কিন্তু রিয়েজেন্টগুলো জেনে যাবে। এরপর এই যে অ্যাসিটামাইড তৈরি হলো, সিওটাকে উড়াবে। একটু আগে আমরা কি দিয়েছি? হফম্যান বিক্রিয়ার জন্য Br2 + K বলেছি, সিও উড়ে যাবে, CH3NH2, NH2OH করব। আমি আর বারবার Na2 + HCl না লিখে একবারে HNO2 লিখলাম, লিখলে এটা OH হয়ে যাবে, CH3OH। এই যে মিথাইল অ্যালকোহল হলো, একে আবার জারণ ঘটিয়ে যাও তুমি, K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4, এগুলো তোমরা আগেই ব্যবহার করেছো জারণ ঘটানোর জন্য। যেই জারণ ঘটাবে দেখো HCHO, ফর্মালডিহাইড, আবার জারণ ঘটিয়ে দাও, সেম রিয়েজেন্ট, K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4, সেম রিয়েজেন্ট দিলে
আবার জারণ ঘটে এই C+H। দেখো আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা। তাহলে আমরা করলাম মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড থেকে করলাম ফর্মিক অ্যাসিড। এই পারস্পরিক রূপান্তরগুলো যদি তোমরা মনে রাখো, আশা করি কেমিস্ট্রি আরও এর পরবর্তীকালে যে কঠিন কঠিন বিক্রিয়া আসবে সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। সেই জন্য আমাদের মূল্যগত কিছু বিক্রিয়া আগে আমাদের জেনে রাখা দরকার। আমি একবার চলে আসি বেঞ্জিনের দিকে একটু, কারণ আমরা যেটা করালাম সম্পূর্ণ অ্যালিফ্যাটিক, এইটুকু আমি আজকে রাখছি কারণ আরও আমার বলা আছে এই বিক্রিয়াগুলো আরও অনেকভাবে অনেক কিছু তৈরি করে। পরবর্তীকালে আমি সেগুলো আলোচনা করব, কারণ এইগুলো তোমাদের খুব জানা প্রয়োজন। এই রিয়েজেন্টগুলো, এই রিয়েজেন্টের জন্যই আমি এই প্রসঙ্গগুলো তোমাদের কাছে উত্থাপন করে আমি তোমাদের এই পাঠ প্রদান করলাম। আমি এরপর একটু অ্যারোমেটিকে চলে আসি। বেঞ্জিন এবং বেঞ্জিন সংজাত যৌগ, যদিও বেঞ্জিন এবং বেঞ্জিন সংজাত যৌগগুলো তোমরা 11-এ পড়েছ, তবু 12-এর প্রয়োজনে তোমাদের কিন্তু আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার। সেই জন্য আমি তোমাদের বেঞ্জিন এবং বেঞ্জিন সংজাত যৌগে আরেকবার রিপিটেশনে আসছি 11-এর বিষয়টা, কারণ সেটা না জানলে আমাদের যে সমস্ত 12-এর বিক্রিয়াগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা হয়তো অস্পষ্ট থেকে যাবে। অনেকেই 12টা খুব একটা বিশেষ গুরুত্ব দেয় না, যে আমাদের 11টা গুরুত্ব দেয় না, 12-এ গিয়ে যা কিছু হবে। তার জন্য আমাকে বেঞ্জিন সংজাত যৌগটা আরেকবার তোমাদের রিপিটেশন না করলে তোমরা পরবর্তী যে কঠিন বিক্রিয়াগুলো সেগুলো পারবে না। তাহলে আমি বেঞ্জিন দিয়ে শুরু করি। আমি কিন্তু সেই একই অবরোহ পদ্ধতি, আমি 0 দিয়েই করছি। এইভাবে লেখা যায়, তোমরা নিশ্চয়ই জানো কেন, সেইগুলো আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তবে আমি ভিতরে এই করছি, তাতে লেখা আমার সুবিধা হবে তাড়াতাড়ি করে। দেখো এটা আমি বেঞ্জিন নিলাম, বেঞ্জিন নিয়ে আমি CH3Cl অন্নাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছি। আর দাগক হিসাবে আমরা নাইট্রোবেঞ্জিন ব্যবহার করছি, সেটা অনেক সময় আমরা লিখি না, না লিখলেও তোমাদের নাম্বার দেবে। করলে হয় কি, এই যে জৈব গ্রুপটা সেইটা বেঞ্জিনের মাথায় H থেকে সরিয়ে ঢুকে যাবে। এইটার সংকেত হলো C6H6, এখানে হয়ে যাবে CH3, অর্থাৎ Hটা সরে গেছে, C6H5 CH3। এইটার নাম হলো টলুইন। দেখো এবার টলুইনকে আমি ক্ষারীয় KMnO4 দিলাম। তাহলে আমার একেবারে এটা COOH হয়ে যাবে, COOH। বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। দেখো এটা একটা ভালো সুবিধা আছে। তোমরা যদি বলো স্যার পুনরায় বেঞ্জিনে ফিরে আসবো, কিচ্ছু না, কেবল এইটাকে সোডা লাইম দিয়ে দাও। সোডা লাইম মানে CaOH2 NOH দিয়ে দাও, দিয়ে উত্তাপ দিয়ে দাও। আমি একটু ভালো করে লিখছি এখানটা করে। বেঞ্জোয়িক অ্যাসিড হয়েছিল, বেঞ্জিন এখানে আসছি আমি। বেঞ্জোয়িক অ্যাসিড হয়েছিল, আমি একটু ভুল লিখে ফেলেছিলাম। CaO ক্যালসিয়াম অক্সাইড NOH, আমি CaOH করে দিয়েছিলাম। CaO ক্যালসিয়াম অক্সাইড NOH তার সঙ্গে নিয়ে উত্তাপ, যে উত্তাপ দেবে এর কিন্তু H ঢুকে যাবে, ফের বেঞ্জিনে তোমার চলে আসবে। দেখো আবার আমরা বেঞ্জিনে ফিরে এসেছি কিভাবে।
তাহলে এই রিয়েজেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি এই রিয়েজেন্টগুলোর জন্যেই আমি পুনরায় আরেকবার 11টা তোমাদের ঝালিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি নাইট্রেশন ঘটাবো। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড, যদি এই দুটো দাও তাহলে মাথায় NO2 ঢুকবে, এইটাকে সরিয়ে। নাইট্রোবেনজিন, তোমরা নামগুলো জানো, আমি লেখার সময় নষ্ট করছি না। নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিন থেকে আসছি কিন্তু আমি। নাইট্রোবেনজিনকে SN3 প্লাস HCl দিয়ে উত্তাপ বিজারণ ঘটবে। বিজারণ ঘটলে হবে অ্যানিলিন। তো NH2 থাকলে এই যে অ্যামিনো বেনজিনকে বলা হয় অ্যানিলিন। এই অ্যানিলিনকে এরপর NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দাও শুষ্ক ইথার মাধ্যমে, শুষ্ক ইথার মাধ্যমে দিলে তোমার তৈরি হবে NH2টা হয়ে যায় N2Cl, N2Cl মাত্রা। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে এইটার নাম বললাম অ্যানিলিন। NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড শুষ্ক ইথার দিলাম, মাথায় N2Cl এলো, কি হলো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো এর থেকে কত কি তোমরা তৈরি করতে পারবে, অনেক কিছু তৈরি করতে পারবে। আমি এখানটুকু একটু মুছছি। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তুমি স্যান্ডমায়ার বিক্রিয়া ঘটাও CuX প্লাস HX, X এর বদলে Cl Br তুমি ব্যবহার করতে পারো। আমি CN-টাও ধরে নিচ্ছি। আচ্ছা আপাতত Cl Brটা দাও, হ্যাঁ, কিংবা I দাও, যাই দাও না কেন তুমি, ধরো CuCl HCl দিলে তোমার এখানেতে Cl ঢুকে যাচ্ছে। আমি তাহলে Cl লিখি, HCl, ক্লোরোবেনজিন হয়ে গেল। যদি তুমি CuCl তার সঙ্গে HCl না দিয়ে KCl লিখতে হতো, CuCl প্লাস KCl যদি দাও মাথাতে CN ঢুকে যেত, সায়ানোবেনজিন। কি ঢুকে যেত বললাম? CN, সায়ানোবেনজিন। এরপর তুমি এইটাকে জল দিয়ে উত্তাপ দিতে, তোমার ফেনল হয়ে যাবে। এইগুলো স্যান্ডমায়ার বিক্রিয়া, এটা কিন্তু স্যান্ডমায়ার বিক্রিয়া নয়, ফেনল হয়ে গেল। এরপর দেখবে কি মজার জিনিস, এই ফেনলকে তুমি জেটেন চূর্ণ দিয়ে উত্তাপটি দাও, তোমার বেনজিন হয়ে যাবে। তাহলে আমাদের এই মূল জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে তোমাদের আমি যদি মেকানিজম প্রয়োজন হয় দেখাবো, এবং পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানে আরও অগ্রগতি যাতে তোমাদের হয়, বিশেষ করে রসায়নের, এই জৈব রসায়নের ক্ষেত্রে যেটা তোমরা ভয় পাও, সে ভয় থেকে আমি তোমাদের উদ্ধার করে অবশ্যই চেষ্টা করব। আমরা তোমাদের কাছে যাচ্ছি, তোমরা আমাদের দিকে হাত বাড়িয়ে দাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। এই বলে আমি শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।